আসসালামু আলাইকুম। @রুমানা শিমুল ব্লগ থেকে চলে এলাম আমি শিমুল। আজকে নতুন একটি রেসিপির সঙ্গে নতুন রেসিপি আজকে করে দেখাবো আলু ভাজি। কি করে আলু ভাজি করতে হয়? হ্যাঁ, ঠিকই শুনছেন, আলু ভাজি। অনেকে হয়তো হাসছেন এটা ভেবে যে আলু ভাজি আবার রেসিপি হয় নাকি। না ভাই, যারা নতুন রান্নাঘরে তাদের কাছে আলু ভাজি কেন, ভাত রান্নাটাও একটা রেসিপি। আর আলু ভাজি তো আপনাকে অনেকভাবে করতে পারেন আপনারা। আলু মুচমুচে করে ভাজতে পারেন, নরম করে ভাজতে পারেন, শুকনো মরিচ দিয়ে ভাজি হতে পারে, কাঁচামরিচ দিয়ে ভাজি হতে পারে, মশলা দিয়ে ভাজি হতে পারে, মশলা ছাড়া ভাজি হতে পারে, শুধু লবণ দিয়েও ভাজি হতে পারে। তো যাই হোক, আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি কি করে আমি আলুটাকে মুচমুচে করে ভাজি করি। যাই, চলুন মূল রেসিপিতে। আমার মধ্যবিত্ত ছোট্ট রান্নাঘর থেকে আপনাদেরকে সুস্বাগত। চলে যাচ্ছি মূল রান্নায়। বিসমিল্লাহ বলে চুলাটা ধরিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কয়েকদিন ধরে গ্যাস খুব সমস্যা করছে, বুঝতে পারছি না। এই গ্যাস থাকছেই থাকছে না, কিছু বলার নেই। বিসমিল্লাহ। আমি ভাজি করার জন্যে যখন খুব কিছু মুচমুচে করে ভাজি বেসিক্যালি, তখন আমি এই দস্তার কড়াইগুলো ব্যবহার করি। দস্তার কড়াই ভাজি খুব সুন্দর হয়, ঠিক আছে। কিন্তু এখানে একটা টিপস বলে রাখি, দস্তার কড়াই কিন্তু কখনোই ফ্রিজে রাখতে যাবেন না, তাহলে একটা জং জং গন্ধ আসে, লোহার একটা স্মেল আসে। যাই হোক, যদি আপনি দস্তার কড়াইতে রান্না করেন, ভাজি হোক যাই হোক রান্না করেন, তা অবশ্যই অন্য কোনো পাত্রে ঢেলে তবেই সেটা ফ্রিজে সংরক্ষণ করবেন বা ফ্রিজে রাখবেন। যাই হোক, দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল নিয়েছি। পরে আমি আবার তেল অ্যাড করব, কারণ এই ভাজিটা যেহেতু আমি মুচমুচে করে ভাজবো, এখানে আমাকে একবার তেল দিলে হবে না, আমাকে কয়েকবারে তেলটা দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার তেলটা অলরেডি একটু গরম হয়ে গেছে। দেখিয়ে নেই আমি আলুগুলো কি করে কেটেছি। আমি আলুগুলো কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি। এটা আপনি কিউব করে কাটতে পারেন, তবে পাতলা করে কাটতে হবে অবশ্যই। এরকম পাতলা পাতলা করে কাটতে হবে, মোটা করে কাটলে কিন্তু আলু ভাজিটা ভালো হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম শুকনা মরিচ। আজকে আমি শুকনা মরিচ দিয়ে করবো, শুকনা মরিচ কুচি। আমি এখন মরিচের পরিমাণটা হচ্ছে আপনি কতটুকু স্পাইসি খেতে পছন্দ করেন, কতটুকু ঝাল খেতে পছন্দ করেন তার সঙ্গে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন পেঁয়াজ। কোনো কিছু যখন ভাজি করার সময় যখন চিন্তা করবেন যেটা দেখি মুড়মুড়ে করে বা মুচমুচে করে ভাজবো, তখন পেঁয়াজটা একটু কম দেবেন, ঠিক আছে। কারণ পেঁয়াজটা মুচমুচে করতে গেলে 2টা প্রবলেম হয়, আপনার মুচমুচে করতে সমস্যা হবে, আর না হয় পেঁয়াজটা একদম পুড়ে কালো হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু পেঁয়াজটাকে আর ভাজবো না, জাস্ট দিয়ে একটু এলোমেলো করে দিয়ে দেব আমার মিহি করে বা সুন্দর করে কেটে রাখা, দেখতেই পাচ্ছেন, আলুগুলো। আজকে আলু কাটাটা দেখালাম না, তো আশা করি সবাই পারবেন। আলু কাটার এখন অনেক মেশিনও বের হয়েছে, যদিও আমি এটা হাতে কেটেছি, বটির সাহায্যে কেটেছি। যে কোনোভাবে কাটতে পারেন, ছুরি দিয়ে, বটি দিয়ে, হাতে, মেশিন দিয়ে। তো যাই হোক, কাটলেই হলো। খাবেন আপনি, পছন্দ আপনার। সরি, শুকনো মরিচের ঝাঁজের কারণে কাশ চলে এসছে। এখন আমি এটাতে দিয়ে দিব লবণ। লবণটা একটু কমিয়ে দেব। আগেও বলেছি, বারবারই বলি রান্নার সময় একটা কথাই, লবণ না হলে আমি বারবার দিতে পারবো, একবারের জায়গায় 5 বার। কিন্তু লবণটা কিন্তু বেশি হয়ে গেলে সেটা আমি কমাতে পারবো না, কোনোভাবে কমবে না। তো আপনাকে এই মাথায় রেখে, এই চিন্তাটা মাথায় রেখে লবণটা অ্যাড করতে হবে। আর মরিচের কথা তো আগেই বলেছি, মরিচটা ডিপেন্ড করছে আপনার ঝাল খাওয়ার ক্যাপাসিটির উপর, আপনি কতটুকু ঝাল খেতে পারেন। আমি তো মরিচের পরিমাণটা অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি মেম্বারদের হিসেবে বলতে পারবো, তারা কতটি মানে মরিচ কি পরিমাণ ঝাল খেতে পছন্দ করে, আমি সেই হিসেবে মরিচ দিয়েছি। আপনি আপনার হিসেবে মরিচ দেবেন, কম বেশি করে। তো যাই হোক, ছড়িয়ে দিচ্ছি। এবার আলুটাকে আমি সামান্য হলুদ দেব, সামান্য চামচের ডগায় সামান্য হলুদ দিয়ে দেব।
জাস্ট আলুটার একটা কালারের জন্য, আলুটা যেন একটু সুন্দর একটা ইয়েলো ইয়েলো কালার আসে, এই জন্য। হয়ে গেল। এবার শুধু আমি এটাকে নাড়বো, নেড়ে চেড়ে মেশাবো, সব কিছু মিশিয়ে দেব। আমি আজকে এখানে বা এই ভাজিতে আর কিছুই ব্যবহার করব না, কিছুই ব্যবহার করব না। এবার আমি জালটা একটু বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে মিডিয়াম টু লো আছে এটাকে ভাজতে থাকবো এবং উল্টে পাল্টে দেবো। লক্ষ্য করলে দেব, এটা কখনোই ঢাকতে যাবেন না। আলু যদি ঢেকে দেন তাহলে এই ভাজিটা কখনোই আর মুচমুচে হবে না, সেটা নরম হয়ে যাবে, তেনা তেনা হয়ে যাবে, ঠিক আছে? এবং একসময় ভেঙে যাবে, গুঁড়া গুঁড়া হয়ে যাবে, ভর্তা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, দেখেন, লক্ষ্য করলে দেখবেন এখানে কিন্তু আলু থেকে পানি বের হচ্ছে। সব সবজি থেকেই পানি বের হয়, আলু থেকেও পানি বের হচ্ছে, যদিও আমি ঝরিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে। তো এটাকে আমি ঢাকবো না, এটাকে আমি মিডিয়াম টু লো আছে উল্টে পাল্টে ভাজবো। এইভাবে উল্টে পাল্টে দেব এবং ভাজতে থাকবো। আরেকটা কথা বলি, রান্নাঘরে রান্না চড়িয়ে কখনো পাশের রুমে যেয়ে বসে থাকবেন না বা মোবাইল টিপতে থাকবেন না, তাতে করে রান্না নষ্ট হয়ে যায়। যদি ভালো রান্না করতে হয়, আপনাকে রান্নাকে ভালোবেসে আন্তরিকতা নিয়ে রান্নার পাশে দাঁড়িয়ে রান্না করতে হবে। এটাই হচ্ছে রান্নার রেসিপির মূল থিম। তো এভাবে আমি ভাজতে থাকবো, ফিরে আসছি আলুটা একটু ভাজা ভাজা হওয়ার পর। দেখুন, ভাজতে ভাজতে যখন দেখবেন এভাবে লেগে আসছে, আমি প্রথমে এই জন্যই তেলটা কম দিয়েছিলাম, কারণ যখন এভাবে দেখবেন লেগে আসছে তখন আমি আবার তেল দেবো এটাতে, ঠিক আছে? আমি আবার এটাতে তেল দেব। তো যাই হোক, দেখুন আমি এটাতে আরো দেখাচ্ছি আপনাদেরকে। ওয়ান ফোর্থ কোয়ার্টার কাপের 1 কাপ তেল নিয়েছি। আমি পুরোটা দেব না, আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমি অল্প অল্প করে দেব। আমি অল্প দিলাম, পুরো কিন্তু দেইনি, কতটা রেখে দিয়েছি। আমি যতটুকু লাগবে ততটুকুই দেবো তেল। এটা ডিপেন্ড করছে আমার আলু কতটুকু তেল খাবে বা খাচ্ছে সেটার উপর। কারণ খুব বেশি তেল দিলে কিন্তু এই খাবারটা আপনার এত অয়েলি হয়ে যাবে, তেল চিপচিপে হয়ে যাবে, আপনি ঠিকঠাক খেতে পারবেন না। আর এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে আমি যেমনটা চাচ্ছি সেই রকম করে রান্নাটা করার জন্য, বা সেই মুচমুচে ভাবটা আনার জন্য। এখন কথা হচ্ছে, আপনি যদি ফ্রেঞ্চ ফ্রাই করে ফেলেন, ফ্রেঞ্চ ফ্রাই তো আর আপনি রুটির সঙ্গে খেতে পারবেন না। আমি রুটির সঙ্গে খাওয়ার জন্য করছি, এটা ভাত দিয়েও খাওয়া যায়। দেখতেই পাচ্ছেন চকচক করছে, ভাজিগুলো চকচকে হয়ে গেছে, তার মানে এখানে আমার তেল প্রয়োজন নাই। এই দেখেন আমার কিন্তু এই আলগা হয়ে গেছে, সবগুলো ঝরঝরে হয়ে যাচ্ছে, কাজে আমার আর তেল লাগবে না আশা করছি। আমার যতটুকু তেল দিয়েছি, প্রথমে দিয়েছিলাম 2 টেবিল স্পুনের মতন বা 2 টেবিল চামচের মতন, আর এবার প্রায় 1 টেবিল চামচের মতন হবে যা তেল দিয়েছি, খুব বেশি না। এবার আমি জালটা লোতে নিয়ে আসবো। এবার আমি হাই হিটে আর রাখবো না, কারণ এবার আমাকে ভাজা ভাজা করতে হবে। তো যাই হোক, এবার আমি এটাকে শুধু নেড়ে চেড়ে ভাজবো। এই ভাজিটা করতে গেলে কিছু কালো কালো উঠবে, খুব নর্মাল একটু কালো কালো হবে, যেহেতু ভাজা ভাজা হবে জিনিসটা, একটু এই জন্য একটু হলুদ দেওয়া প্রয়োজন কালারটা সুন্দর রাখার জন্য। আমি সব সময় মনে করি এবং বিশ্বাস করি, রান্নাটা হচ্ছে অনেকটা চোখের মানে একটা খাবারও। আমার রান্নার খাবারটা যদি আমার চোখে ভালো না লাগে তাহলে সেটা খেতে আমার আগ্রহ লাগবে না, সেটা যতই টেস্টি হোক খাবারটা আমার আসলে রুচিতে খুব একটা আসবে না যে আমি খাবারটা। যাই হোক, আমি হচ্ছি আমার ক্যামেরাম্যান রাধুনি, ঠিক আছে, হেল্পার। সো কিছু মনে করবেন না, অনেক সময় ক্যামেরা উল্টে পড়ে যায়, অনেক সময় ভয়েস ঠিক মতো আসে না,
অনেক সময় আমি স্পিকারটা খুলে কথা বলি, মানে অ্যাড করতেই মনে থাকে না। যাই হোক, ইটস নট এ বিগ প্রবলেম। এখন শুধু আমি এটাকে ভাজবো, ভেজে ভেজে আমার পছন্দ মতো কালারে নিয়ে আসবো, পছন্দ মতো টেস্টে নিয়ে আসবো। আমার আর তেল লাগবে না, মশলা লাগবে না। হ্যাঁ, লবণটা লাগতে পারে। এখনই সুন্দর একটা স্মেল আসতে শুরু করেছে, আপনারা পাচ্ছেন না, আমি পাচ্ছি। যাই হোক, যখন রান্না করবেন তখন পাবেন। আমার রেসিপিগুলো ট্রাই করবেন বাসায়, যদি মনে হয় যে ভালো হতে পারে। নেড়ে চেড়ে, আচ্ছা, নাড়ার টিপসটা কি? অনেকে এমনভাবে নাড়ে যে ভর্তা হয়ে যায়। এই যে এভাবে তুলে দিচ্ছেন, এইভাবে তুলে দিচ্ছেন, ঠিক আছে, এভাবে ঘুরিয়ে এভাবে আনছেন। আপনি লক্ষ্য করলে দেখবেন আমি এভাবে করছি, এবং এই যে এভাবে দিয়ে এভাবে রেখে দিচ্ছি। এটাই হচ্ছে তরকারি বা সবজি নাড়ার টেকনিক। এভাবে সবজি যদি আমি সারাদিনও নাড়ি, সবজি কিন্তু ভাঙবে না। কিন্তু আপনি যদি এলোমেলোভাবে নাড়েন, তাহলে কিন্তু সবজিগুলো ভেঙে যাবে। অনেক কিছু আপনাকে চোখে দেখে বুঝে নিতে হবে কিভাবে করতে হয়। যাই হোক, আমি দেখি লবণ, দেখেন আলুটা কিন্তু অলরেডি গলে গেছে, অলরেডি গলে গেছে। তারপর আমি এটা থেকে লবণটা দেখে নিচ্ছি। বিসমিল্লাহ। লবণটা আমার আরেকটু লাগবে, লবণটা হয়নি, তো আমি আরেকটু লবণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচের কম দেব লবণটা। আগেও বলেছি আমি লবণটা দিয়ে দিয়ে চেক করব যেন বেশি হয়ে না যায়। বেশি হলে কিন্তু খাওয়ার যোগ্য থাকবে না। বা এত কষ্ট করে রান্না করে ঘামে ভিজে, এত গরমে, এখন তো প্রচুর গরম চলছে, 43+ টেম্পারেচার থাকছে সব সময়। তো এত টেম্পারেচারে রান্না করার পর আসলে পরে খেতে বসে বকা খাবো, তাই খুব ইম্পর্টেন্ট লবণটা দেখে দেওয়া। দেখতেই পাচ্ছেন হাঁড়ি থেকে আলগা হয়ে গেছে কিন্তু জিনিসগুলো একদম ঝরঝরে, কারণ এটার যতটুকু তেল টানা টেনে নিয়েছে, অ্যাবজর্ব করে নিয়েছে তেল। ওর আর তেলের প্রয়োজন নাই, ও নিজে থেকে এখন শুধু নড়াচড়া করতে পারবে। যাই হোক, লবণটা আমি আরেকবার দেখছি। বিসমিল্লাহ। হ্যাঁ, আমার লবণ নাও পারফেক্ট, আমাকে আর লবণ দিতে হবে না, হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার ভাজিও হয়ে গেছে, ঠিক আছে। এটা করতে 10 মিনিটের বেশি সময় লাগে না, আলুটা কেটে নিতে যতটুকু সময়, আলুটা ভাজতে 10 মিনিটের বেশি সময় লাগে না। কিন্তু আমি যেহেতু ভাজা ভাজা করব, দেখেন আলুটা গলে গেছে সুন্দর মতন, কালার চেঞ্জ হয়ে গেছে। সবসময় আমি একটা কথা বলি, সবজির কালার চেঞ্জ হওয়া মানে সবজি গলে গেছে। আলুটাও কালার চেঞ্জ করেছে, কিন্তু এটাকে আমি আরেকটু ভাজা ভাজা করব, তেলের মধ্যে আরেকটু ভাজবো। তবে ফ্রেঞ্চ ফ্রাই করব না, ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে কিন্তু, মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ভাজা দিয়ে কিন্তু আসলে রুটি বলেন ভাত বলেন কিছুই খাওয়া যায় না। তো যাই হোক, অপেক্ষা করছি এবং নেড়ে চেড়ে ভেজে যাচ্ছি। দেখা যাক কতক্ষণ লাগে। অফ ক্যামেরায় আমি আরো 5 মিনিট ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে তার রেজাল্ট। অ্যাটলিস্ট দেখেছেন লাল লাল হয়ে গেছে, দেখাই যাচ্ছে। আমি ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না, ভাঙেনি কিন্তু। হ্যাঁ, আমি একটু উঁচু করে দেখানোর চেষ্টা করছি। দেখুন আলু ভাজি কিন্তু ভেঙে যায়নি, কিন্তু লাল হয়ে গেছে বা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। ব্যাস এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দেবো, আমার রান্না শেষ। আমি মাঝে একটু গর্ত রাখবো, চারদিকে ছড়িয়ে দেবো ভাজিগুলো, যেন যদি কোনো এক্সট্রা তেল এটাতে থাকে তেলগুলো এসে মাঝে জমবে, আমি সেই তেলগুলো অ্যাভয়েড করে খেতে পারবো বা আমার মেম্বারদের দিতে পারবো। তো আজকে এই পর্যন্তই, আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ, চুলাটা নিভিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই,
আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার ছোট্ট রান্নাঘরটি যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বেল আইকনটি চেপে দিয়ে আমার নোটিফিকেশন সবসময় পেয়ে যাবেন। আর হচ্ছে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার, কমেন্টস করবেন। আপনারা কমেন্টস করলে আমি বুঝতে পারবো আমার রান্না কেমন হচ্ছে বা কেমন হচ্ছে আমার ব্লগ। যেহেতু নিউ কামার, নতুন মানুষ, ভুল ত্রুটি হতেই পারে এবং হবে, এটাই স্বাভাবিক। তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি, এবং সাপোর্ট করবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পাশে থাকার জন্য। বাই বাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। আর আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, অথবা নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত টাটা, বাই বাই।